এই মানুষটি গোবর তুলে নিল। শুধু যে সে এতে কিছু মনে করলো না তাই নয়, বরং সে উত্তেজনায় ভরে উঠলো এবং তারপর সে গোবর সারা শরীরে মেখে নিল। এইভাবে সারা শরীর গন্ধে ঠেকে গেল। সবকিছু প্রস্তুতি হওয়ার পর তারা সাবধানে সামনে এগিয়ে গেল। নেতা থামার ইশারা দেখে তারা স্থির হয়ে শুয়ে পড়লো। তাদের পিঠে যদি পিঁপড়ে উঠে সেটা কেবল তাদের জলখাবার হবে, কারণ তাদের সামনে আছে তাদের শিকার করা গরুর পাল এবং এটি একটি তাদের গদ্যে শীতকাল পার করার আশা। নেতার নির্দেশে তাদের অবশ্যই তাদের ভিতরের ভয়কে জয় করতে হবে এবং নির্ভয়ে এই যন্ত্রগুলির দিকে ঝাঁপিয়ে পড়তে হবে। তারা তাদের বুদ্ধি ব্যবহার করে মাঠের মধ্যে লম্বা ছুরি পুঁতে রেখেছিল, কারণ তারা সফলভাবে গরুর পালের দিক পরিবর্তন করতে পারে। এই বিশৃঙ্খলার মধ্যে প্রচুর গরু পাহাড়ের চূড়া থেকে পড়ে গেল। কিছু বুদ্ধিমান গরু চারপাশে দৌড়ানো শুরু করলো, এমনকি কিছু গরু সরাসরি তাদের আঘাত করা মানুষের দিকে ফিরে গেল। একটি গরু সবচেয়ে দুর্বল যুবকের দিকে গেল। সে ছিল নেতার একমাত্র ছেলে। নেতা তাকে যে কোনো মূল্যে বাঁচাতে চাইলেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন। যদিও গরুটিকে মারতে সফল হয়েছিল, তার ছেলেকে পাহাড় চূড়া থেকে ফেলে দেওয়া হয়েছিল। মানুষজন পাগলের মতো পাহাড়ের দিকে দৌড়ে গেল। সেই ছেলেটাকে বাঁচাতে যে শূন্য ঝুলেছিল। ছেলেটি তার হাতে থাকা পাথরটি শক্ত করে ধরেছিল, কিন্তু পাথরটি হঠাৎ করে ফেটে গেল। বাবা সু তার ছেলেকে পাহাড়ের চূড়া থেকে পড়তে দেখতে পারলেন। ছেলেটি সৌভাগ্যক্রমে একটি পাথরের উপরে পড়ে গেলেন। বাবা তার ছেলেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছিলেন, কিন্তু গোত্রের লোকেরা তারা জোর করে ধরে ফেললেন, কারণ তারা ছেলেটিকে হারিয়েছে এবং তারা নেতাকে হারাতে পারবেন না। এরপর প্রচুর গোত্রের লোকেরা তাদের শিকার নিয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছে। গোত্রের লোকেরা যুদ্ধক্ষেত্র পরিষ্কার করতে ব্যস্ত। এখানকার খাবার এই কঠিন ঠান্ডা এবং শীতকাল পার করার জন্য যথেষ্ট। যখন অন্য লোকেরা খাচ্ছিল, বাবা পুরো দিন পাহাড়ের চূড়ার দিকে চিৎকার করছিলেন, কিন্তু ছেলেটি তখন সাড়া দিল না। সম্ভবত সে আর জেগে উঠবে না। পরের দিন বাবার শোকে তার ছেলের শেষকৃত্য সম্পূর্ণ করলেন। গোত্রের লোকেরা তাকে তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে চলে গেলেন, কিন্তু কেউ আশা করেনি যে এই দুর্ঘটনা ইতিহাসের উন্নয়নে সাহায্য করবে। এটি তাদের আরো উন্নতি সভ্যতার প্রবেশ করতে দিল। তারা কেবল চলে গিয়েছিল। এইদিকে সেই ছেলেটি দীর্ঘদিন ধরে অজ্ঞান ছিল। সেই পাহাড় চূড়ায় একটা চিল উড়ে এলো এবং সেই ছেলেটির মুখে ঠোকার দিল। ঠিক এই সময় ছেলেটি হঠাৎ জ্ঞান ফিরে গেল। সে উঠে এই পরিস্থিতি দেখতে পেল, আর সে মর্মান্তিক হয়ে তার বাবার দিকে চিৎকার করতে লাগলো, কিন্তু সে তখন কোনো সাড়া শুনতে পেল না। সে তখন তার আহত পা নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। সে ধাপে ধাপে উপরে উঠছিল, কিন্তু সমস্ত পাহাড়ের দেয়াল তার নাগালের বাইরে ছিল। তারপর সে কি করবে খুঁজে পেল না। সে কেবল তার হাত দিয়ে পাথরের দেয়াল ধরে রইলো। সে প্রায় 100 মিটার উঁচু আকাশে ঝুলছিল। এই সময় আবহাওয়া হঠাৎ করে পরিবর্তন শুরু করলো, আর এই মুহূর্তে প্রবল বৃষ্টি শুরু হলো। পায়ের নিচে গিরিখাত বৃষ্টির জলে ভরে যেতে শুরু করলো, কিন্তু ছেলেটি তার প্রায় শেষ সীমায় ছিল। তার শারীরিক শক্তি মর্মান্তক ভাবে নিঃস্ব হয়ে গিয়েছিল। বৃষ্টির জল খুব তাড়াতাড়ি বাড়তে থাকলো। ছেলেটি কোনো উপায় না পেয়ে সেই জলে লাফ দিল। যখন সে আবার জেগে উঠলো, তখন দেখতে পেল ছেলেটি বিপদ থেকে মুক্ত ছিল। তার পায়ের ক্ষতটি আরো বেশি যন্ত্রণাদায়ক ছিল। মনে হচ্ছিল তার পা ভেঙে গিয়েছে। সে তার বাবার নাম ধরে চিৎকার করলো এবং সাহায্যের জন্য অনুরোধ করলো, কিন্তু কেউ তার উত্তর দিল না। ছেলেটি কেবল তার আহত পা টেনে নিয়ে গেল। সে একপাশে কাদার কাছে পৌঁছানোর চেষ্টা করলো। সে ওখানে ওই নোংরা পানি পান করলো। তার কিছু শক্তি পুনরায় পূর্ণ হলো। এখন সে বিপদ থেকে মুক্ত ছিল। এরপর সে তার জুতো খুলে পা পুরো ফুলে গিয়েছিল, তাই সে তার পা ঠিক করার জন্য কয়েকটি পাথর খুঁজে পেল। তারপর সেখানে পা রেখে তার পায়ের হাড়টি সোজা করলো। তারপর ছেলেটি নিজের রক্ষার জন্য শাখা পোশাকা ব্যবহার করে একটি পতন তৈরি করলো। এরপর ছেলেটি আবার সেই পাহাড়ের উপরে এলো। সেখানে গিয়ে দেখলো তার বাবারা তাকে সমাধি করে গিয়েছে। যদি ওই গোত্রের কেউ মারা যায় তাহলে এইভাবে সমাধি বেঁধে রাখে। সেটা দেখে সে আর তার মনকে নিয়ন্ত্রণ করতে পারলো না। সে পাগলের মতো সমাধি ফলটাকে পাহাড়ের চূড়া থেকে লাথি মেরে ফেলে দিল। সে এখনো হতাশায় কাঁদছিল। যখন সে ঘুরে দাঁড়ালো, সে দেখতে পেল যে নেকড়ের দল তাকে লক্ষ্য করছে। নিজের নিরাপত্তার জন্য ছেলেটি কেবল তার পা নিয়ে টেনে টেনে পালাতে লাগলো। তার শক্তি প্রায় ফুরিয়ে এলো। বিপদ ভরা অন্ধকার রাতে ছেলেটিকে কেবল গাছের উপরে লুকিয়ে থাকতে হলো। তার জরুরিভাবে পুষ্টি এবং খাবারের প্রয়োজন ছিল, কিন্তু দীর্ঘ সময়ের পর সে কেবল কয়েকটি কেঁচো খেলো। সে কেবল খাওয়া শেষ করলো। নেকড়ের দল আবার ছেলেটিকে খুঁজে পেল। ছেলেটি সারা পাওয়ার আগে নেকড়েরা ঝাঁপিয়ে পড়লো। তারা এই বড় শিকারটি হাতছাড়া করতে চায়নি। ছেলেটি মরিয়া হয়ে পালাতে লাগলো। যখন ছেলেটি গাছের উপর উঠতে যাচ্ছিল, তখন একটি নেকড়ে তাকে কামড়ে ধরলো। তাকে টেনে নামানোর চেষ্টা করলো। ছেলেটি ছুরি বার করে একটি নেকড়িকে আঘাত করলো। তারপর সে দৌড়ে গাছের উপরে উঠে পড়লো। নেকড়ের দল এবং ছেলেটি সারা রাত ওখানে ফেসেছিল। শেষ পর্যন্ত ছেলেটি খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। যখন সূর্য উঠলো, নেকড়ের দল অদৃশ্য হয়ে গিয়েছিল। মাটিতে কেবল আহত নেকড়েটাই ছিল। ছেলেটি একটা লাঠি নিয়ে ছুরিটি তার সাথে বাঁধলো। তারপর সে সাবধানে নেকড়ের কাছে গেল, কিন্তু ছেলেটি তার কাছে এসে নেকড়ের দিকে তাকিয়ে তাকে আর মারলো না। ছেলেটি এক মুহূর্তের জন্য একটি সহ করতে পারলো না। তার বাবা তাকে মৃত্যুর মুখোমুখি হতে শিখিয়েছিলেন, কিন্তু ছেলেটি কিছু করতে পারলো না।
কিন্তু ছেলেটি আশা করেনি যে এই দয়ার ফলে মানুষরা প্রতি বছর ওপর জন্ম হবে। সে নেকড়েটিকে একটি নদীর কাছে নিয়ে গেল, সে তার ক্ষত পরিষ্কার করে দিল এবং সে নেকড়েটিকে একটি গুহার ভিতরে নিয়ে গেল। কিন্তু পরের দিন যখন জেগে উঠলো, ছেলেটি দেখলো নেকড়েটি তার দিকে তাকিয়ে আছে। সে একবারে পাত্তা দিল না, সে কেবল খাবার সংগ্রহ করতে বাইরে এলো। যখন সে ব্যথায় ওষুধ লাগাচ্ছিল, নেকড়েটি তার থাবা ব্যবহার করে তার মুখের বাঁধনটি কেটে ফেললো এবং সে ছেলেটিকে তার ধারালো দাঁত দেখায়। ছেলেটিও পিছিয়ে গেল না, বরং ধীরে ধীরে তার কাছে গেল। সে নরম সুরে তাকে সান্ত্বনা দিল। নেকড়েটি জানতে পারলো যে ছেলেটি আঘাত করবে না, তাই সেই ছেলেটি আনা জল পান করলো। এই প্রথম কোনো মানুষ একটি নেকড়ের যত্ন করলো। কিন্তু সংকট এখনো তাদের পিছন থেকে যায়নি। তাদের এখনো কোনো ভালো খাবার নেই। আবহাওয়া শীঘ্রই খুব ঠান্ডা হয়ে যাবে। ছেলেটিকে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ফিরে যেতে হবে। কিন্তু সে শিকার করতে এত পারদর্শী ছিল না। সে কেবল কিছু পোকামাকড় খুঁজে বের করতে পারলো। নেকড়েটি আরো বেশি অসুস্থ হচ্ছিল। এই পোকামাকড় তার পেট ভরাতে পারছিল না। এই দিন ছেলেটি অবশেষে নিজেকে জয় করলো এবং তারা দুজন মিলে একটি পশু শিকার করলো এবং তারা অবশেষে পেট খেতে পারলো। কিন্তু খাবারের স্বাদ এতক্ষণ নেকড়ের মনোযোগ আকর্ষণ করলো। সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল, সুযোগের অপেক্ষা করছিল। সে সঙ্গে সঙ্গে একটি টুকরো কাঁচা মাংস ছিঁড়ে নিল। সে তার অবস্থান ঘোষণা করলো। এটি একমাত্র উপায় নেকড়েটিকে বশ করা। তারপর সে আগুন জ্বালিয়ে একটি সুস্বাদু খাবার খেলো। কিন্তু নেকড়েটি ছিল খুব ভালো। সে একটি কুকুরের মতো চিৎকার করলো। সে ছেলেটিকে মনে করে দিল যেন সবকিছু খেয়ে না ফেলে। ছেলেটি দেখলো যে সে ওখানে বসে আছে, তাই সে তাকে কিছু মাংস দিল। রাতে ছেলেটি আবার নেকড়ের কাছে যেতে চাইলো। নেকড়েটি ছেলেটির দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলো, কারণ যে সে কোনো কুকুর নয়। তারা এইভাবে তারা নিচে বসে রইলো। ছেলেটি বলল যে সে বাড়ি যেতে চায়, তাকে স্বাধীনভাবে বাঁচতে শিখতে হবে। ছেলেটি নেকড়েটিকে বশ করার জন্য প্রতিক্ষণ নিচ্ছে। ছেলেটির পা অবশেষে সেরে উঠলো। সে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি ছিল। সে নেকড়ের কাছে বিদায় জানাতে চাইলো, কিন্তু নেকড়েটি তার কাপড় কামড়ে ধরলো। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর ছেলেটি কাপড়টি নিয়ে নিল, কিন্তু নেকড়েটি চলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। ছেলেটি কেবল আরো কাছে গেল। নেকড়েটি গোপনে তাকে অনুসরণ করলো। সে কেবল এগিয়ে গেল, কিন্তু নেকড়েটি তাদের বন্ধুত্ব ছেড়ে দিতে অনিচ্ছুক বলতে মনে হচ্ছিল। এই সময় নেকড়েটি হঠাৎ ছেলেটিকে অতিক্রম করে গেল। সে পাহাড়ের গোড়ায় কয়েকটি বন শুয়োর দেখতে পেল। নেকড়েটি হঠাৎ করে ছুটে গেল। ছেলেটি একটা ছুরি নিয়ে অপেক্ষা করছিল। সে দেখলো বুনো শুয়োরগুলো তার দিকে পাগলের মতো ছুটে আসছে। ছেলেটি তখন ভয় পাচ্ছিল। বুনো শুয়োরগুলো পালিয়ে গেল। নেকড়েটি একভাবে ছেলেটির দিকে তাকালো। এই আনাড়ি চেহারাটা সত্যি নেকড়েটিকে অনুসরণ করার মতো ছিল। এরপর যখন নেকড়েটি চলে যেতে চাইছিল, ছেলেটি একটি শীষ দিল। শীষটি নেকড়েটির জন্য একটি আদেশ ছিল। যখন সে এটি শুনতো, ছেলেটির কাছে ফিরে আসতো। সম্ভবত সে নেকড়েটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাকে একটা কুকুর বলা যেতে পারে। ছেলেটি তার নাম দিল আলফা। যখন শিকারটি শক্তিশালী হতো, ছেলেটি আক্রমণের জন্য প্রস্তুত হতো। এরপর তাদের বন্ধুত্ব আরো গভীর হচ্ছিল। রাতে যখন তারা মাংস খেত, আলফা সবসময় ছেলেটিকে বেশি খাওয়া পছন্দ করতো না। কিন্তু যখন সে ঘুমাতো, সে নরম লোম নিয়ে ছেলেটির কাছে দৌড়ে আসতো। এরপর আলফা একটি নদীতে মাছ দেখতে পেল। সে সঠিক সময়ে একটি মাছ ধরে নিল। তারপর থেকে ছেলেটি এবং আলফা একের উপর নির্ভরশীল ছিল। তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, সাথে সাথে দীর্ঘই একটি বরফে ঢেকে গেল। ছেলেটি এবং আলফার সহযোগিতায় আরো বেশি পরিচিত হয়ে উঠলো। সেই রাতে একটি নেকড়ে ধীরে ধীরে তাদের দিকে হেঁটে এলো। ছেলেটি তার লম্বা ছুরি বের করে সতর্ক ছিল, কিন্তু আলফা কালো নেকড়েটির কাছে গেল। মনে হচ্ছিল আলফা বাড়ি যেতে চাইছিল, তাই ছেলেটি আলফাকে যেতে দেওয়ার উদ্যোগ নিল। কিন্তু নেকড়েটি ছেলেটির সাথে থাকলো। তারপর থেকে প্রতি রাত ছেলেটির সাথে সব সময় আলফা কাটালো। পরের দিন ছেলেটি ভিড় বরফের মধ্যে একা দৌড়াচ্ছে, কিন্তু সে দুর্ভাগ্যক্রমে বরফের নিচে পড়ে যায় আর সে শুঁতে ভেসে গেল। ছেলেটি যথাসাধ্য চেষ্টা করলো বরফে আঘাত করতে। হঠাৎ তার সামনে একটি আকৃতি দেখতে গেল। সেটা ছিল আলফা। তার কাছে এসেছে। সে একটি ছুরি দিয়ে বরফটি ভাঙার চেষ্টা করলো। তারপর সে ছুরি দিয়ে বরফটিকে ভেঙে ফেললো। যদিও সে কাঁপছিল, সে তবুও আগুন জ্বালাতে চেষ্টা করলো। তারপর সে তার কাপড়গুলো খুলে ফেললো এবং আলফাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তাপমাত্রা আরো কম ছিল। ছেলেটি একবারে মরিয়া হয়ে পড়েছিল। এই সময় সে দূরে একটি মানুষকে খুঁজে পেল। সে উত্তেজিত হয়ে সেই মানুষটির দিকে দৌড়ে গেল, কিন্তু যখন সে কাছে গেল, সে দেখতে পেল যে লোকটি নড়ছে না। তার মুখও বরফে ঢাকা ছিল। সে জমে গিয়েছিল। ছেলেটি কেবল তাঁবুর মধ্যে কিছু খাবার খুঁজে বের করার চেষ্টা করলো। খারাপ আবহাওয়ার কারণে তারা দীর্ঘদিন ধরে কিছু খায়নি। ছেলেটিকে এখনো রক্ত কাঁপিয়ে দিচ্ছিল। তাকে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা
নিতে হবে। বিশ্রামের পর সে তার মাস্টার রেখে যাওয়া ধনুক নিয়ে তার মিশন চালিয়ে গেল। এরপর একদল নেকড়ে তাদের তাড়া করলো। এরপর ছেলেটি কেবল আলফার সাথে একটি গুহার মধ্যে লুকিয়ে থাকলো। তারা এতটাই চুপচাপ ছিল যে তারা একটু নিঃশ্বাস নিতে সাহস পাচ্ছিল না। সৌভাগ্যক্রমে শিকারী নেকড়েগুলো তাদের খুঁজে পেল না। কিন্তু এখানে একটি বড় সংকট ছিল। সে ছেলেটির দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাকে আলফা বাধা দিল। যদিও আলফা তাকে কোনো রকমেই পারবে না, সে বারবার উঠে তার সাথে লড়াই করছিল। সেই সময় ছেলেটি একটি তার ধনুক শক্ত করে ধরেছিল এবং সিংহটির দিকে একটি তীর চালিয়ে দেয়। সংকট কেটে যাওয়ার পর আলফার কোনো শব্দই ছিল না। ছেলেটি আলফাকে উদ্দেশ্য করে চিৎকার করলো। সৌভাগ্যক্রমে তার শরীর কাঁপতে শুরু করলো, কিন্তু যেহেতু সে আহত হয়েছিল তাই সে কয়েক ধাপ দূরে গিয়ে পড়ে গেল। আলফার খুব বিপর্যয় পরিস্থিতি ছিল, কিন্তু বেঁচে থাকার জন্য তাদেরকে এগিয়ে যেতে হয়েছিল। ছেলেটি আলফার জন্য তুষার ঝড়ের বিরুদ্ধে প্রতিরোধ করলো। অবশেষে ছেলেটি গুহা থেকে বের হওয়ার পথ খুঁজে পেল, কিন্তু তার আঘাত আরো খারাপ ছিল। তাদের একসাথে এগিয়ে যেতে হয়েছিল। তাপমাত্রা আরো কমতে থাকার সাথে সাথে আলফাকে আর ধরে রাখতে পারলো না। সে পড়ে গেল। সে মর্মান্তিক ভাবে আহত ছিল, কোনো চিকিৎসাও ছিল না। ছেলেটি আলফাকে উৎসাহিত করতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আবার পড়ে গেল। তার স্বপ্নে সে তার মা বাবাকে দেখছে। তারা বাড়ি ফেরার আসার অপেক্ষায় ছিল। এই